Hello, dear students. Welcome to Exam Comrade. Exam Comrade ইউটিউব চ্যানেলের আমাদের এই বাংলা ক্লাসে প্রত্যেক দিনের মতো তোমাদের আবার স্বাগত জানাই। আমরা আজকের ক্লাসটা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এর আগের যে ক্লাসগুলো হয়েছে তোমরা দেখেছো, সেখানে ডেসক্রিপটিভ পোরশনের রাইটিং পোরশন যেটা রয়েছে, তার মানে প্রতিবেদন রচনা, তার সাথে সাথে বঙ্গানুবাদ, সারাংশ, এইগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষা দুটোর জন্যই এগুলো খুব গুরুত্বপূর্ণ সিলেবাসে আছে। আজকের যে টপিকটা, এই টপিকটা শুধু মিসলেনিয়াস পরীক্ষার জন্যই রয়েছে, ক্লার্কশিপ পরীক্ষাতে এটার কোনো দরকার পড়ছে না। মিসলেনিয়াস পরীক্ষাতে টোটাল 150 নাম্বারের যে পরীক্ষা তোমাদের দিতে হয়, সেই পরীক্ষার মধ্যে তোমরা জানো যে বাংলা থাকছে 150 আর ইংরেজি থাকছে 150, তার জন্য 1.5 ঘন্টা সময় তোমাদের দেওয়া হচ্ছে। 120 নম্বর থাকে রাইটিং পোরশন আর 30 নম্বর, সেই 30 নম্বর থাকছে বাংলা গ্রামার। এখন এই গ্রামার ব্যাপারটা নিয়ে বলতে গেলে কয়েকটা কথা আমাদের বলতে হবে। আমি আজকে সেই প্রসঙ্গটা দিয়ে শুরু করে তারপর আজকের যে টপিক তোমরা দেখতে পাচ্ছ এক কথায় প্রকাশ, এই টপিকে আমি অবশ্যই যাব। তার আগে তোমাদের ইনফরমেশনের জন্য একটু জানিয়ে দিই, ডেসক্রিপটিভের এই যে ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ এক্সাম কমরেড ইউটিউব চ্যানেলে, নির্দিষ্ট শিডিউল অনুযায়ী এই ক্লাস আসছে। এটা প্রত্যেকের জন্য ফ্রিতেই থাকছে। যেগুলো আমাদের দরকার হয় সেই টপিকগুলো আমরা আলোচনা করছি এবং তার সাথে সাথে বাংলা, ইংরেজি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অঙ্ক, এই সবগুলো কিন্তু এখানে তোমাদের কভার করা হচ্ছে। তার একটা নির্দিষ্ট শিডিউল আছে। শিডিউলটা কি তোমরা জানতে পারবে। তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে, সেখানে যেটা টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে, সেখান থেকে এর ডিটেলস তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি মনে করো যে পেইড ব্যাচে তোমরা ভর্তি হতে চাও, তাহলে দুটো পেইড ব্যাচ আছে, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। আচ্ছা, অনলাইন যে পেইড ব্যাচটা, সেটা তো অনলাইনেই হচ্ছে, আলাদা করে বলার কিছু নেই। অফলাইনের পেইড ব্যাচটা কিন্তু হচ্ছে বেলঘরিয়ায়। তাহলে বেলঘরিয়াতে ক্লাসটা কখন কিভাবে হচ্ছে না হচ্ছে, তার জন্য এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। ইভেন তোমরা অনলাইনটাও কিভাবে এগোবে না এগোবে সেটা জানার জন্য এই ফোন নাম্বারেই তোমরা কথা বলে নেবে। তাহলে আনুষঙ্গিক কথা এখানেই শেষ। এবার চলে আসি আমাদের আজকের মূল বিষয়ে। আচ্ছা, মূল বিষয়ে আসার জন্য যেটা বলছিলাম, বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের মধ্যে আমরা বিগত 4 বছর, মানে যে 4 বছর, 4 থেকে 5 বছর এই মিসলেনিয়াস পরীক্ষা এই টার্মে হয়েছে, সেই প্রশ্নগুলো যদি দেখি, ব্যাকরণের 3টে অংশ থেকে প্রশ্ন এসছে। কি কি? এক কথায় প্রকাশ, এখান থেকে প্রশ্ন এসছে। ব্যাকরণে প্রশ্ন এসছে বাগধারা সহযোগে বাক্য রচনা, এখান থেকে প্রশ্ন এসছে। আরেকটি হচ্ছে যেখান থেকে প্রশ্ন এসছে অশুদ্ধি সংশোধন। এবার দেখো, তার মানে এটা নয় যে ব্যাকরণ বলতে এই 3টেই বোঝায় বাংলায়, তাই না? কিন্তু ট্রেন্ড যেটা চলছে, আমরা ট্রেন্ড অনুযায়ী এখানে চর্চা করছি, প্র্যাকটিস করছি, তার ফলে সেই ট্রেন্ডটাকে ফলো করে আমরা এখানে এই 3টে টপিকই দেখতে পাচ্ছি। এর মধ্যে আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশের আরেকটি নাম হচ্ছে বাক্য সংকোচন। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখি তোমাদের, যে গ্রামারের কিছু টপিক রয়েছে যেগুলোর নির্দিষ্ট ফর্মুলা আছে। কেমন? যেমন ধরো সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ করার জন্য নির্দিষ্ট নিয়ম, ফর্মুলা আছে। তুমি জানো এই বর্ণের সাথে এই বর্ণ যুক্ত হলে এই বর্ণ হয়, এটা নিয়ম রয়েছে একটা। সমাসের ব্যাসবাক্য তৈরি করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। ব্যাসবাক্য কি হচ্ছে তার উপর নির্ভর করছে সমাসের নামটা কি হবে। বাক্য পরিবর্তনের ক্ষেত্রেও তাই, বাচ্য পরিবর্তনের ক্ষেত্রেও তাই। কিন্তু এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এর কোনো অ্যাজ সাচ রুলস নেই, যে সূত্র নেই।
সুতরাং কিছুটা আমাদের যে সাধারণ বোধ বুদ্ধি, আমরা যে শব্দগুলো ব্যবহার করি প্রত্যেক দিন, কখনো কখনো লেখায় পাই, অন্যান্য কোনো প্রসঙ্গে পাই, সেটাও আমরা আসবো। সেখান থেকে আমাদের বিষয়গুলোকে কিছুটা অ্যাকোয়ার করতে হবে। আর এছাড়া যে কোনো স্ট্যান্ডার্ড বাংলা গ্রামার বইয়ের একটা তালিকা করে দেওয়া আছে, সেই তালিকা থেকে মোটামুটি চোখ বোলাতে হবে। মুখস্থ করার কোনো পরিকল্পনা করো না, কারণ তুমি মুখস্থ করে এই বিষয়টাকে কভার করতে পারবে না। কত মুখস্থ করবে? একটু জাস্ট গো থ্রু করো, চোখ বোলাও, মাঝে মাঝে মনে করার চেষ্টা করো, কয়েকটা লিখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, এইটুকুই, এর বেশি কিছু নয়। তার ফলে আমি এই ক্লাসে তোমাদের জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ তোমাদের সামনে নিয়ে আসব। কিন্তু এখানে এই নিয়ম অনুযায়ী এটা হয়, এরকম বলার কিন্তু সুযোগ খুব একটা আমাদের থাকছে না। কেমন? চলো, আচ্ছা, একবার সংক্ষেপে আমরা ব্যাপারটা বলে নিই যে কি বলতে চাওয়া হচ্ছে। বাক্য সংকোচন কি বলছে? সংকোচন মানে কি? সংকুচিত হয়ে আসা, ছোট হয়ে আসা। তাহলে বাক্য বা বাক্যাংশকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা, তাই তো? এবং মাথায় রাখতে হবে যে বাক্যের অর্থকে কিন্তু অপরিবর্তিত রাখা হয়। এখানে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না, মিনিং চেঞ্জ করা হয় না, মিনিং যা আছে তাই থাকবে। সেইটাকে বলা হচ্ছে বাক্য সংক্ষিপ্ত করা। এবার বাক্য সংকোচন যেটা, সেটাই এক কথায় প্রকাশ। একটা দীর্ঘ বাক্যকে যখন ক্ষুদ্র আকারে বলছি, তাহলে একটা কথাতেই আসছে। এক কথায় প্রকাশে কখনোই তোমার উত্তর দুটো আলাদা শব্দে হবে না, একটা শব্দেই হবে। চলো আমরা তাহলে সরাসরি এক্সাম্পলে চলে যাই, উদাহরণে চলে যাই। প্রথম কি বলছে? যে জমিতে দুবার ফসল ফলে। আমার ধারণা এটা তোমরা বই না পড়লেও পারবে, ভূগোলে পড়েছো। দো ফসলি বলা হয় না? দো ফসলি জমি খুব কমন শব্দ ভূগোলে। তাহলে দুবার ফসল ফলছে যে জমিতে, তাকে বলা হচ্ছে দো ফসলি জমি। পরেরটা দেখো, অলব্ধ বস্তুর লাভ ও লব্ধ বস্তুর রক্ষণ যোগক্ষেম। আমি বললাম না, অন্যান্য কিছু অনুষঙ্গ থাকে, অন্যান্য কিছু রেফারেন্স থাকে, যেখান থেকে কিছু শব্দ আমরা পাই। যোগক্ষেম, এই কথাটা তোমরা লক্ষ্য করেছো এক জায়গায়, যদি একটু ভালো করে দেখে থাকো। এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তার যে লোগো রয়েছে, লোগোটা দেখবে হাত জোর করা, আর তার নিচে হাফ সার্কেলে লেখা আছে যোগক্ষেম, একটা সংস্কৃত শব্দ। ওইখানে যোগক্ষেম শব্দটা আমরা পাচ্ছি। এটার অর্থটা কি? অলব্ধ বস্তুর লাভ। তার মানে যে জিনিসটা এখনো আমি পাইনি, আমি সেটা পাবো। অলব্ধ, এখনো লব্ধ হয়নি আমার কাছে আসেনি, আমি সেটা পাবো, তাহলে অলব্ধ বস্তুর লাভ। আর একটা হচ্ছে লব্ধ বস্তুর রক্ষণ, আর যেটা আমার কাছে অলরেডি চলে এসছে তাকে ঠিকমতো প্রোটেক্ট করা, তাকে রক্ষা করা, এইটাকে বলা হচ্ছে যোগক্ষেম। এবার নিজেরা ভেবে নাও, এলআইসির যে বিভিন্ন প্ল্যান যেগুলো থাকে, সেগুলো কিন্তু এই ব্যাপারটাকে মাথায় রেখেই থাকে। আমার কিছু সম্পত্তি, কিছু অর্থনৈতিক সম্পত্তি যেটা আছে তাকে প্রোটেক্ট করা, এবং ওটার মাধ্যমে যেটা পেতে পারি, যেটা এখনো পাইনি, তাকে পাওয়া। সুতরাং যোগক্ষেম শব্দটার কিন্তু বাস্তব প্রয়োগ আমরা ওইখানেই দেখতে পাচ্ছি। নেক্সট যেটা আছে, এটা তো আমরা প্রত্যেকে ছোটবেলায় করেছি, অঙ্ক গুণ করার স্মারক তালিকা, নামতা। সুতরাং স্মারক কেন মনে রাখছি, স্মরণে রাখছি তালিকাটা? আমরা তো অঙ্ক কোষে গুণটা করছি না, মুখস্থ মতো প্রায়, তাহলে স্মরণে রাখতে হচ্ছে বলে স্মারক তালিকা, নামতা। নেক্সট বলছে বিদেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য যাত্রা, প্রবসন। আচ্ছা, এখানে তোমাদের মনে হতে পারে প্রবাসী কি হবে না? না, প্রবাসী হবে না। কেন হবে না? প্রবাসী হচ্ছেন যিনি বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন। যে ব্যক্তি বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন তাকে বলা হচ্ছে প্রবাসী। কিন্তু যিনি বিদেশে যাচ্ছেন এই ইচ্ছে নিয়েই যে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করবেন, তার যে এই জার্নি বা যাত্রা, এই যে ইভেন্টটা, জার্নির যে ঘটনাটা, তাকে বলা হচ্ছে প্রবসন। সুতরাং প্রবাসী হচ্ছেন ব্যক্তি, আর যাত্রাটা হচ্ছে
প্রবসন, দুটো কিন্তু আলাদা। পরেরটা পরীক্ষায় এসছে, সদ্যজাত ঘৃত, যে ঘিটা এই মুহূর্তে তৈরি হলো তাকে কি বলা হচ্ছে? হৈয়ঙ্গবিন। কৃষ্ণপক্ষের শেষ তিথি সবাই জানি আমরা অমাবস্যা। এটা আবার অশুদ্ধি সংশোধনেও আসে, অশুদ্ধি সংশোধনে দিয়ে দেয় আমাবস্যা। না, আমাবস্যা ভুল, কথাটা হচ্ছে অমাবস্যা। যা চিন্তা করা যায় না, অচিন্তনীয়, কমন শব্দ খুব। পরের শব্দটা খবরের কাগজে, গোয়েন্দা গল্পে আমরা প্রচুর পাই। কি বলছে? অপরাধের তথ্য জানার জন্য গৃহাদি অনুসন্ধান, বাড়ির মধ্যে তল্লাশি চালানো হচ্ছে কোনো সূত্র বা ক্লু খোঁজার জন্য, তাকে কি বলা হচ্ছে? খানা তল্লাশ। দেখবে খবরের কাগজে কোনো ক্রাইম রিপোর্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পুলিশ খানা তল্লাশ চালিয়েছে। গোয়েন্দা গল্পে তো প্রচুর ব্যবহার করা হয়, বাংলা গোয়েন্দা গল্পে খানা তল্লাশ। ঠিক আছে, খানা তল্লাশ মানে খাবার দাবার খোঁজা হচ্ছে না, অপরাধের তথ্য খোঁজা হচ্ছে। মানে খানা মানে আবার খাবার না, তা নয় কিন্তু। ঠিক আছে, নেক্সট, ক্ষতিপূরণ স্বরূপ প্রদত্ত অর্থ আনুতোষিক। দেখো, ক্ষতিপূরণ স্বরূপ প্রদত্ত অর্থ কখনো ক্ষতিপূরণ হতে পারে না, কারণ আমরা তো বলছি এটা ক্ষতিপূরণের জন্যই দেওয়া হচ্ছে। কয়েকটি গ্রাম বা মৌজার সমষ্টি ডিহি। ডিহি শব্দটা তোমরা মধ্যযুগের ইতিহাসের ক্ষেত্রে নিশ্চয়ই পেয়েছো। যেমন বাংলায় বলা হচ্ছে যে কবি মুকুন্দ চক্রবর্তী তিনি ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে একটা অঞ্চল ছেড়ে চলে যাচ্ছেন। এই যে ডিহিদার, ডিহিদার মানে কি? যিনি ডিহির প্রধান, তাই না? এই যে দার শব্দটা যখন লাস্টে যুক্ত হচ্ছে তখন কিন্তু সেই প্রধানকে বোঝাচ্ছে। যেমন ধরো যদি বলি তালুকদার, তালুকদার পদবী হয়, তালুকের যিনি প্রধান তিনি তালুকদার। একইভাবে মোগলদের সময় সুবা ছিল, সুবা বাংলা, সুবার যিনি প্রধান তিনি সুবেদার। ডিহি হচ্ছে, তোমরা এখনো যদি বাড়ির দলিল বা এই ধরনের কোনো কাগজ দেখো দেখবে সেখানে লেখা আছে ডিহি এত, মৌজা এত, খতিয়ান নাম্বার এত। অর্থাৎ ডিহি শব্দটা কিন্তু অনেক পুরনো শব্দ, কয়েকটা গ্রাম বা মৌজার সমষ্টিকে বলা হচ্ছে ডিহি। নেক্সট, রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক, এটাও পরীক্ষায় এসছে। মান্য ব্যক্তিকে সমাদরে বরণ করার উপাচার, একজন রীতিমতো রেসপেক্টেবল পার্সন তিনি যখন আসছেন তাকে একটা উত্তরীয় পরিয়ে ফুলের বোকে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, ওই যে জিনিসটা দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে অর্ঘ্য। অর্ঘ্য দিয়ে তাকে বরণ করা হচ্ছে। নেক্সট খুব ইন্টারেস্টিং, যার শত্রু জন্মায়নি এখনো, অজাত শত্রু। এই যে জাত মানে কি? এখনো জন্মায়নি। জাত মানে জন্ম, অজাত মানে এখনো জন্মায়নি। ইতিহাসে আমরা অজাত শত্রুর নাম জানি, হর্যঙ্ক বংশের বিম্বিসারের পরবর্তী শাসক। কিন্তু দেখো, অজাত শত্রু মানে যার শত্রু এখনো জন্মায়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিহাস বলছে অজাত শত্রুর প্রচুর শত্রু ছিল। অতএব নামকরণ সবসময় সার্থক হয় না, তাই না? তাহলে যার শত্রু এখনো জন্মায়নি তাকে বলা হচ্ছে অজাত শত্রু। নেক্সট যেটা রয়েছে, এটা আমরা বই না পড়লেও লিখতে পারি। একই কর্মের সঙ্গী আমরা চলতি কথায় ব্যবহার করি, না উনি তো আমার সহকর্মী, কলিগ। তাহলে সহকর্মী, কেউ কলিগ লিখবে না আবার, তাহলে একই কর্মের সঙ্গী সহকর্মী। নেক্সট আমরা ছোটবেলায় পড়েছি গরু কি করে? জাবর কাটে। চর্বিত খাদ্যের পুনরায় চর্বণ, মানে যেটা চিবনো হয়েছে আবার সেই গলকম্বল থেকে নিয়ে এসে চিবনো, তাকে কি বলা হচ্ছে? জাবর। জাবর কাটা লিখবে না, জাবর লিখলেই হবে। একই গুরুর শিষ্য সতীর্থ। আচ্ছা, এটা সতীর্থর বদলে আমরা কি সহপাঠী বলতে পারি? না, সহপাঠী আমরা বলতে পারি না। কেন পারি না? তার কারণ হচ্ছে গুরু নানা ক্ষেত্রে হতে পারেন। গুরু যে শুধু আমাকে বিদ্যা শিক্ষা দান করবেন তা নয়, যিনি আমাকে সাঁতার শেখাচ্ছেন তিনিও তো আমার গুরু, যিনি আমাকে গান বাজনা শেখাচ্ছেন তিনিও আমার গুরু। তাহলে একই গুরুর শিষ্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেই কারণে সতীর্থ। কিন্তু যিনি আমাকে পাঠ দান করছেন তিনি তো শিক্ষক। তাহলে আমরা যারা একসাথে পাঠ গ্রহণ করছি আমরা হচ্ছি সহপাঠী। ঠিক আছে, আমরা সহপাঠী কেন? পাঠ গ্রহণ করছি বলে। কিন্তু পাঠ গ্রহণ করা মানেই এটা নয় যে সব ক্ষেত্রে আমরা পাঠ গ্রহণ করি। আমাদের খেলা যিনি শেখাচ্ছেন, ধরো সচিন তেন্ডুলকরকে খেলা শিখিয়েছেন তার গুরু রমাকান্ত আচারেকর, এবং বিনোদ কাম্বলি তার সাথেই খেলা শিখেছেন।
তাহলে সচিন তেন্ডুলকর, বিনোদ কাম্বলি দুজনে হচ্ছেন সতীর্থ, সহপাঠী কিন্তু নন। আশা করি সহপাঠী আর সতীর্থর পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। নেক্সট, দীর্ঘকালব্যাপী চর্চা, যেটা তোমাদের সবসময় করতে বলি আমরা, সেটা হচ্ছে অনুশীলন, প্র্যাকটিস। ন্যায়শাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তি নৈয়ায়িক। আর পাপ থেকে উদ্ধার করে যে নদী বৈতরণী, এটাও মাঝে মাঝে কাব্য সাহিত্যে আসে যে মানুষকে মৃত্যুর পরে বৈতরণী পার হতে হয়, কারণ এই জগৎ সংসারে সে নাকি অনেক পাপ টাপ করে জ্ঞানত অজ্ঞানত, সেই পাপ থেকে উত্তরণ না ঘটলে তার স্বর্গবাস হবে না, অতএব স্বর্গবাস করতে গেলে বৈতরণী পার হতে হবে। এটা তো আমরা চলতি কথায় ব্যবহার করি, বিকল্প, অল্টারনেটিভ, একের পরিবর্তে অন্য। আচ্ছা, এটা যদি না হয় তাহলে বিকল্প একটা কিছু দেখো। তাহলে বিকল্প শব্দটা পরিচিত, জলে জন্ম যার, জলজ, যখনই শেষে জ থাকবে তার মানে হচ্ছে এই জটা জন্ম, তাহলে জলে জন্ম যার, জলজ। আচ্ছা, যদি বলতো জল দান করে যে, জলদ, এই যে লাস্টে দ বসছে এইটা হচ্ছে দান করে, ঠিক আছে? তাহলে জল দান করে যে জলদ, আর জলে জন্ম যার, জলজ। পানের ব্যবসা করেন যিনি, পান ব্যবসায়ী লিখলে হবে না, তাম্বুলি। আর পান পাতাকে বলা হয় তাম্বুল, তাহলে তাম্বুলের ব্যবসা যিনি করছেন তিনি হচ্ছেন তাম্বুলি। নেক্সট কি বলছে, নামাজ পড়ার উদ্দেশ্যে পবিত্র আহ্বান আজান। নামাজ শুরু হবে তার আগে যে ওই মাইকে সবাইকে বলা হচ্ছে সেটা হচ্ছে আজান দেওয়া হচ্ছে। আজান দেওয়ার পর যারা ধর্ম পালন করেন তারা নির্দিষ্ট ধর্ম প্রতিষ্ঠানে গিয়ে তারা নামাজ পড়বেন, সেই আহ্বানটাকে বলা হচ্ছে আজান। যা মাথা পেতে নেওয়ার যোগ্য, এটাও আমরা ব্যবহার করি, ঠিক আছে, আপনার কথাই শিরোধার্য। শিরোধার্য মানে আমি মাথা পেতে নিচ্ছি, আমি সেটা অনুসরণ করব। নেক্সট কি বলছে দেখো, পালকি বহন করে যারা, আমাদের ছোটবেলায় কবিতা ছিল, স্কুলে সবাই পড়েছো, সত্যেন্দ্রনাথ দত্তের পালকির গান, পালকি চলে গগনতলে, সেখানে কি আছে, ছয় বেহারা চলল যারা। তাহলে বেহারা হচ্ছে পালকি বহন করে যারা, তাদের বলা হচ্ছে বেহারা। দুই নদীর মধ্যবর্তী স্থান দোয়াব। দোয়াব কথাটা ভূগোলে পড়েছো, উত্তর ভারতের দোয়াব, গঙ্গা যমুনা এই দুটো নদীর মধ্যবর্তী স্থান। ইতিহাসে পড়েছো রায়চুর দোয়াবের কথা, দক্ষিণ ভারতে কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী স্থান, যেটাকে নিয়ে বিজয়নগর বাহমনির মধ্যে লড়াই হয়েছিল। তাহলে দোয়াব হচ্ছে দুটো নদীর মধ্যবর্তী স্থান। প্রিয় কথা বলে যে নারী, প্রিয়ংবদা। আচ্ছা, প্রিয় ভাষিনী হবে না এখানে, প্রিয় ভাষা বলেন যে নারী, প্রিয় ভাষিনী। এই যে বদ, বদ মানে খারাপ লোক নয়, বদ হচ্ছে একটা ধাতু, সংস্কৃত ধাতু, ধাতু থেকে শব্দ আসে, তো তার মানে হচ্ছে বলা, উৎস হচ্ছে বদ, বদ ধাতু থেকে বলা কথাটা আসছে। তাহলে প্রিয় কথা বলে যে নারী, প্রিয়ংবদা। দেবতাকে দেওয়া পুষ্প বা পুষ্পমাল্য, নির্মাল্য, পুষ্পাঞ্জলি নয়, অঞ্জলি হচ্ছে নিবেদন করা, যেটা দেবতার উদ্দেশ্যে মন্ত্র সহযোগে নিবেদন করলাম। এইখানে পুষ্পমাল্য বলা হচ্ছে দেবতাকে সাজানোর জন্য যেটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে নির্মাল্য। কুম্ভাদি নির্মাণের চক্র, কুলাল চক্র। কুম্ভ মানে হচ্ছে কলসি, কলসি তৈরি করার জন্য কুমোর যে চাকাটা ব্যবহার করেন। এই যে কুলাল, কুলাল শব্দটা তোমরা দেখেছো নিশ্চয়ই, ঋগ বৈদিক যুগে যারা মাটির কাজ করতেন তাদেরকে বলা হতো কুলাল, কুমোর বলা হতো না। তাহলে যারা মাটির কাজ করছেন তাদের বলা হচ্ছে কুলাল, আর কুলাল যে চাকাটা ব্যবহার করছেন সেটা হচ্ছে কুলাল চক্র। নেক্সট কি বলছে, অনুকরণের যোগ্য, অনুকরণীয়, এটাও আমরা ব্যবহার করি। অভিলষিত বিষয়ে সিদ্ধি লাভ, ইষ্ট সিদ্ধি, যেটা চেয়েছিলাম সেটা সাকসেসফুল হয়েছে। এই যে সাকসেসফুল হয়েছে মানে আমার ইষ্টসিদ্ধি হয়ে গেছে। আর অভীষ্ট বস্তুর প্রাপ্তি, যে জিনিসটা বস্তুগতভাবে চাইছিলাম, কোনো সাকসেস নয়, আমি এই পেনটা চাইছিলাম, আমি আইফোনটা চাইছিলাম, এটা হচ্ছে ইষ্টপ্রাপ্তি। যদিও এই দুটো শব্দের উৎস কিন্তু আসলে ধর্মের দিক থেকে, ধর্মীয় দিক থেকে যার যেটা চাহিদা তিনি যদি সেটা পেয়ে যান, ইষ্টপ্রাপ্তি ঘটে বা ইষ্টসিদ্ধি ঘটে। আমরা জাগতিক ক্ষেত্রেও সেটাকে ব্যবহার করতে পারি। অভীষ্ট লাভের জন্য পূজা, পুরশ্চরণ, অর্থাৎ আমি যেটা চাইছি তার জন্য পুজো করছি, প্রার্থনা করছি, সেটা হচ্ছে পুরশ্চরণ। নেক্সট কি বলছে, অণু থেকে প্রস্তুত, আণবিক। আণবিক বোমা কেন অণু থেকে এসছে? অবাঞ্ছনীয় প্রবেশ, অনুপ্রবেশ। আচ্ছা, যেটা হবেই, অবশ্যম্ভাবী,
এগুলো খুব সহজ। অপরের গুণ গ্রহণ করে যে, গুণগ্রাহী, গ্রাহী মানে যিনি গ্রহণ করছেন। অন্তরে অপ যার, অন্তরীপ, অপ মানে কি? অপ মানে হচ্ছে জল। ক্ষিতিয়প তেজ মরুত বোম, এই যে ক্ষিতিয়প তেজ মরুত বোম বলা হয় পঞ্চভূত। ভূত মানে কোনো ভূত প্রেতনি নয়, পাঁচটা বস্তু যেটা নিয়ে এই পৃথিবী তৈরি হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অপ বা জল। যার ভেতরে জল, চারপাশে ডাঙা, তাকে বলা হচ্ছে অন্তরীপ। অভ্যাস নেই যার, অনভ্যস্ত। তোমরা যদি চর্চা না করো তাহলে অনভ্যস্ত হয়ে যাবে, আর অবলীলার সঙ্গে যদি চর্চা করো তাহলে সাবলীলভাবে সব উত্তর করে আসতে পারবে। এই হচ্ছে মোটামুটি এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশের আরও অনেক হয়, প্রচুর হয়, এর কোনো শেষ নেই। তার ফলে এটা তোমরা যে কোনো বই থেকে, গ্রামার বই থেকে একবার গো থ্রু করে যাও, আমার মনে হয় চোখ বোলালে সেটা মনে থাকবে। মুখস্থ করার চেষ্টা করো না, মুখস্থ করার চেষ্টা করলে কিন্তু সমস্যা হবে। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে পরের ক্লাসে। প্রস্তুতির জন্য তোমাদের সঙ্গে থাকুক এক্সাম কমরেডের ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।